চায়না তো সরাসরি বলেই দিয়েছে বেশি নাক গলাতে আসলে আমেরিকার ভালো হবে না। তাহলে কি এই আমেরিকার এই হাতটা ইরানের কাছে নয়, রাশিয়া বা চায়নার কাছে? দেখুন, আমি আবারও বলছি, তাহলে রাশিয়া কেন এবং আরেকটা চায়না ইরাক হলো না? তাহলে ইরান কেন আরেকটা ইরান হলো, ইরাক হলো না, বা আরেকটা আফগানিস্তান হলো না? কারেক্ট, আমি আপনাকে এক লাইনে বলছি, এক লাইনে প্রথম উত্তরটা শুনুন। ইরাক কেন হলো না তার কারণ হচ্ছে দেশটা ইরান। ইরান কিন্তু এমন একটা দেশ যেটা ইসলামিক দেশগুলোর মধ্যে সব থেকে শক্তিশালী দেশ। শুধু তাই নয়, একটা জিনিস জানবেন, এমন একটা দেশ যেটা কিন্তু ওয়েল প্রিপেয়ার্ড। আমি আবারও বলছি, বারবার বলছি, ইরান কিন্তু হঠাৎ করে আক্রমণ হয়নি। ইরান ওয়েল প্রিপেয়ার্ড ছিল, একদম তৈরি ছিল যে আমায় তুমি এভাবে মারবে, আমি তোমায় এভাবে আঘাত করব। ইভেন আমেরিকা যখন রমজান মাসে আক্রমণ করে, তখন আমেরিকার প্রথম দুটো প্ল্যান এটাই ছিল যে ইরান রিটালিয়েট করতে পারবে না সৌদি আরবিয়া, ওখান থেকে আমরা ফ্লাইট ওড়াবো, উড়িয়ে উড়িয়ে ইরানকে ধ্বংস করে দেবো। ব্যাপারটা ওরা কোনোদিন কল্পনা করতে পারেনি যে এই এয়ারবেস গুলোতে রমজান মাসে ইসলামিক এয়ারবেসের উপরে অ্যাটাক করবে, না ইসলামিক দেশগুলোর উপরে অ্যাটাক করে দেবে। ইরান আমেরিকাকে প্রতি পদে সারপ্রাইজ করেছে, ইরান আমেরিকাকে প্রতি পদে প্রিসাইজ অ্যাটাকের মধ্যে দিয়ে ইকোনমিক লস এনে দিয়েছে, এবং এমন লস এনে দিয়েছে যে আমেরিকার প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি তো ফেল করেইছে। আমেরিকার ইমেজটাকে গোটা পৃথিবীর সামনে এতটাই খারাপের দিকে গেছে যে আমেরিকার পরম বন্ধু নেটো সে ব্যাক ফুটে গেছে, আমেরিকার পরম কাছের লোক ইউরোপিয়ান ইউনিয়ন ব্যাক ফুটে গেছে, G7 G20 কেউ সাপোর্ট করেনি আমেরিকাকে। নেটো তো বললামই প্রথমেই, কেউ সাপোর্ট করেনি। এবং এরা সবাই বুঝে গেছে একটা কথা ডাউন দ্য লেন, যে এই ইকোনমিক লসটা আমরা কেন বহন করব। কোনো একটা আমেরিকান প্রেসিডেন্ট রাগ দেখানোর জন্য কোনো একটা নিরীহ দেশকে যদি কোনো একটা অজুহাত দিয়ে অ্যাটাক করে, আমরা কেন সেই দেশটিকে আমরা কাউন্টার অ্যাটাক করতে যাব? ওয়াই? এই ওয়াই এর কোনো উত্তর তাদের কাছে নেই। এই ওয়াই এর উত্তরটা রয়ে আছে মেগালোম্যানিয়াক ক্যারেক্টার অফ ডোনাল্ড ট্রাম্পের কাছে। এবং এই ডোনাল্ড ট্রাম্প, আমি আপনাকে বলছি, যেদিন আমেরিকার মাসনাদ থেকে পড়বে, সেটা এই হাফ ইলেকশনে হতে পারে, যে মিড টার্ম ইলেকশনে হতে পারে, পরের ইলেকশনে হতে পারে, যেখানেই হোক, যেই মুহূর্তে পড়বে, এই ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী আমেরিকান যে রেজিম আসবে, সেই রেজিমকে এর ওজন বহন করতে হবে। এবং আগামী 20 বছর ধরে আমেরিকাকে ওয়ার্ল্ড পলিটিক্সে নিজেকে এস্টাবলিশমেন্ট করতে হবে, বিকজ তারা ট্রাস্ট হারিয়েছে গোটা পৃথিবীর কাছে। তাহলে এই যে এতদিন ধরে আলোচনা হচ্ছিল যে ইরানের পরমাণু বোঝাই যে রণতরীগুলো জিব্রাল্টার প্রণালীকে সন্তর্পণে এড়িয়ে, হুথিদের নজর এড়িয়ে অনেকটা পথ অতিক্রম করে সেটা স্ট্রেট অফ হরমুজের দিকে এগোচ্ছিল, আপনি বলছেন যে সেগুলো এই মুহূর্তে আর দূর দূর চোখে পড়ছে না, দূরবীন দিয়েও চোখে পড়ছে না। তাহলে আমি, এটা তো কোনো কাগজের নৌকো না, আসুক না, দেখতে তো পাবোই আমরা সবাই। আমি এইখানে একটু জানতে চাইবো যে যখন ডোনাল্ড ট্রাম্প বারবার হুঁশিয়ারি দিয়েছেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তির মতো কিছু একটা ঘটতে পারে, এক্ষেত্রে হিরোশিমা নাগাসাকির প্রসঙ্গটাও এসেছে, সেটা নিয়েও আমরা আলোচনা করেছি। কোথায় আটকে গেলেন তাহলে ডোনাল্ড ট্রাম্প? কেন পারলেন না তার যারা আগের তার উত্তরসূরিদের অনুসরণ করতে? ম্যাডাম, ওনার বাড়িতে ক্যালেন্ডার ছিল না, উনি ক্যালেন্ডার কিনেছেন রিসেন্টলি, আমার যেটা ধারণা। তার কারণটা হচ্ছে এটা 1948 সাল। হ্যাঁ, বুঝতে পেরেছি। আমি বলছি 1948 সাল এটা নয়, 2026 সাল। এই 2026 সালে রাশিয়া, সুদূর রাশিয়ায় বসে থাকা পুতিন যখন একটা স্টেটমেন্ট করেন, বা উনার হাঁটা চলার মধ্যে কোনো একটা বদল দেখি, আমরা এই কলকাতা শহরে বসে 5 মিনিটের মধ্যে সেটা আমাদের মোবাইলে চলে আসে, ঠিক হ্যাঁ না? আজকে হিরোশিমা নাগাসাকির যদি তখনকার আর্কাইভস গুলো আমরা পড়ি, তাহলে বুঝতে পারবো হিরোশিমা নাগাসাকিতে এক্স্যাক্টলি কি ঘটেছিল। সেটা আমাদের কাছে পৌঁছতে পৌঁছতে একটা দীর্ঘ সময় লেগেছে, প্রচুর কিছু লেগেছে, বছরের পর বছর বাদে আমরা বহু জিনিস জানতে পেরেছি। যে যে আজকে তো আমরা 2026 সালে বসে তার বিভৎসতা নিয়ে আলোচনা করি, কিন্তু ভাবুন তো 2050 সালে বসেও লোকগুলো প্রপারলি জানতো না কি কি ঘটেছে, তারা জানতো না এক্স্যাক্টলি কি করে। আমেরিকাও পর্যন্ত জানতো না তার বিভৎসতা কতটা যাবে। ওপেন আই মানে নিজস্ব লেখার তথ্যতে তা আছে। এবার আপনাকে আমি বলি, যদি এই সেম ঘটনা আবার ওরা ঘটায়, এটা ভুলে যান, তার আশেপাশেও যদি কিছু ঘটাবার চেষ্টা করে, আমেরিকা গ্লোবাল স্যাংশন ফেস করতে হতে পারে। গোটা পৃথিবী ওয়ান সাইডেড করে দেবে আমেরিকাকে। তার কারণটা হলো, আজকের ডেটে নিউক্লিয়ার করা অত ইজি ব্যাপার নয়। এটা মুখের কথা নয়, এটা মিডিয়া ন্যারেটিভে অনেকে অনেক কিছু বলতে পারে, তার টুইট সোশ্যালে অনেক কিছু বলতে পারে, কিন্তু ইন রিয়ালিটি যদি নিউক্লিয়ার মুভমেন্ট করার ক্ষমতা থাকতো আমেরিকার, তাহলে ইসরায়েল যেভাবে তাদের নাকে খত দেওয়াচ্ছে, যে কোনো মুহূর্তে তারা করে প্রমাণ করে দিত তারা কত বীর।
তারা কোনো বিট টির কিচ্ছু নয়। আমি আপনাকে বলছি, নিউক্লিয়ার যদি কোনো রকম মুভমেন্ট আমেরিকা করে, তার ওজন ডোনাল্ড ট্রাম্প কি গোটা ওয়াশিংটন ডিসি কে আগামী তার ফল 50 বছর ভুগতে ধরে হবে। বহন করতে হবে। ঠিক, তার মানে গ্লোবাল সাউথের গুরুত্ব যে বাড়ছে, ডোনাল্ড ট্রাম্প সেটা মেনে নিতে বাধ্য হলেন। আগামী মাসে রয়েছে ব্রিক্সের বিদেশ মন্ত্রক পর্যায়ের বৈঠক, সেখানে কি ইরান বসবে একই সঙ্গে সৌদি আরবের সঙ্গে এক টেবিলে কি বসবে? দেখুন দেখুন এটা কূটনীতি, এখানে অনেক লোক এক টেবিলে বসে আবার একে অপরের সাথে যুদ্ধ করে, সো এটা 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 হতে পারে, এটা কোনো ব্যাপার না। কূটনীতিতে একটা অদ্ভুত ডেফিনেশন আছে ম্যাডাম, এটা এটা খুব অদ্ভুত ডেফিনেশন। সেটা হচ্ছে যে রাজনীতিতে যখন একটা কুকুর আপনার দিকে তেড়ে আসছে, রাজনীতি হলো সেটা যেখানে আপনি ওই কুকুরটা যখন আপনার দিকে তেড়ে আসছে, আপনি খাবার দাবার নিয়ে কুকুরটাকে দিয়ে দিলেন, কুকুরটা খেতে শুরু করলো, শান্ত হয়ে গেল। কূটনীতি হচ্ছে সেটা যখন একটা কুকুর আপনার দিকে তেড়ে আসছে, আপনি বাঁ হাতে তার মাথায় হাত বোলাচ্ছেন এবং সেই কুকুরটার মাথায় ততক্ষণ হাত বোলাচ্ছেন যতক্ষণ আপনার ডান হাতে লাঠি না আসছে, সেটা হলো কূটনীতি। আচ্ছা, সুতরাং কূটনীতি আর রাজনীতির পার্থক্যটা এই জায়গাটা। এবং কিন্তু কূটনীতিতে ভারত আমি আপনাকে কিভাবে বলছি, সামলাবে? আমি একটু ভারতের বিষয়টা এবার আসি। একই সঙ্গে ভারতকে মাথায় হাত বোলাবে, জাহাজগুলো বের করে আনতে হবে, মাথায় হাত বোলাবে কাতার যতক্ষণ কুয়েত পর্যন্ত না থেকে অন্য এলএনজি, হাতে লাঠি আসবে। কাতার কুয়েত থেকে এলএনজি জাহাজগুলো বের করে আনতে হবে, ইরান থেকে তেল আনতে হবে, ইসরায়েলের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে, রাশিয়ার সঙ্গে তো ভারতের সম্পর্ক সবাই জানে, চায়নার সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে হবে, ডোনাল্ড ট্রাম্পকে সমঝে চলতে হবে। এতগুলো কাজ ভারত করবে কিভাবে? এই যে ফিরে এলাম আপনার প্রথম প্রশ্নের উত্তরে, এই যে আমাদের বেসিকে ফিরে আসতে হবে, আমাদের জামা কাপড়, আমাদের কালচার নিয়ে প্রতিটা দেশের সাথে সম্পর্ক রাখতে হবে, হাসি মুখে সবার সাথে মিশতে হবে, সবাইকে বোঝাতে হবে যে কাইনেটিক ইজ নট দ্য সলিউশন, হাত জোর করে সবার সাথে কথা বলতে হবে, সবাইকে বোঝাতে হবে যে বন্ধুত্বই একমাত্র রাস্তা, এবং সবাই আলাপ করবে। দেখবেন একটা জিনিস জানবেন, যদি আমরা কোনো একটা প্রচন্ড কঠিন মিটিং এ ঢুকি বোর্ড রুমে, তখন যদি প্রথমে ঢুকেই সবাইকে আপনি গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং উইশ করেন, দেখবেন যে মানুষটা আপনার উপরে খুব রেগে আছে সেও কিন্তু আপনার উপরে অতটা রেগে থাকতে পারবে না, তাকেও রিপ্লাইতে গুড মর্নিং বলতেই হয়। পয়েন্টটা হচ্ছে এইটা হচ্ছে কালচার অফ টুগেদারনেস। এই কালচার অফ টুগেদারনেসটা ভারতবর্ষকে একটা অন্য দেশ হিসাবে প্রতিস্থাপন করে, এবং বিশ্বাস করুন এই কালচার অফ টুগেদারনেসটা নকল করাটা অত ইজি নয়, পেনিট্রেট করা তো নয়ই। আমাদের এই যে হাজার হাজার বছরের যে সাংস্কৃতিক কালচার আছে না, সেটা প্রমাণ করে দিয়েছে গত বছর যখন অপারেশন সিন্দুর হয়েছিল। অপারেশন সিন্দুর হওয়ার পরে যখন আমাদের দেশের অপোজিশনরা, যারা গোটা গভর্নমেন্টকে বলতে পারেন পোস্টমর্টম করে পার্লামেন্ট হাউসে গিয়ে, তারাই যখন গলা ফাটিয়ে গিয়ে অন্য দেশের মাটিতে বসে ভারতবর্ষের গভর্নমেন্টকে ডিফেন্ড করছিল, কোথাও যেন গিয়ে পলিটিক্যাল এবং ডিপ্লোম্যাটিক স্ট্র্যাটেজিস্টরা তাদের বাড়িতে বসে চোখ চিকচিক করে উঠছিল কান্নায়, কারণ এটা এত ইমোশনাল একটা জায়গা। কি স্ট্র্যাটেজি! এই স্ট্র্যাটেজি নেয় এরকম দেশ কটা আছে পৃথিবীতে? কটা দেশ আছে এইভাবে অন্য দেশের মধ্যে গিয়ে নিজের দেশের অপোজিশন গিয়ে নিজের গভর্নমেন্টকে ডিফেন্ড করে? কটা দেশ পারবে? এই পেনিট্রেশন টেকনিক কোনো মিসাইলের ওয়ারহেডে থাকতে পারে না। এই পেনিট্রেশন টেকনিক ভারতীয়রা নিয়ে জন্মায়, এবং এই পেনিট্রেশন টেকনিকই ভারতবর্ষকে পৃথিবীর সব থেকে বড় পাওয়ার তৈরি করেছে।